যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই। তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই, এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন, কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে, সেটা তারা আটকে রেখেছেন। এটা আমি একটা দেখি। দুই, আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী। তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারছেন না, তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না, নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে। এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়, এরকম আমরা মনে করতে পারি কিনা? স্যার এটা বললে পরে আমি একটু ভাদুরীকে জানাতে আমি আপনাকে একটু রেসপন্সটা দেই। আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্সে, শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না। উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, উনি বাসায় আছেন, ওনার সিকিউরিটি আছে, সবকিছুই আছে, এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে 10 জনের ঘরে গিয়ে আগুন দাও, 10 জনের মাথা বাড়ি দাও। এই ধরনের উগ্রতা, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন। এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো, তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো? বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডারও তাদেরকে পাঠায় নাই তোমার দেশে বসে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী বলতেছে। একটা করে কথা শুনি, আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম কোনো ছবি বা এরকম কোনো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল দু একটা পত্রিকাতে এরকম এসেছে। খুব সম্ভবত আমি ঠিক শিওর না, বাট আমি এই রিপোর্টটা পড়েছি। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার মতো একজন, যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফ একজন মানুষ, তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেড়ানো সম্ভব? ভারতেরও কোনো মিডিয়া, আন্তর্জাতিক কোনো মিডিয়া তার ছবি তোলে নাই। এখন তিনি পার্কে ঘুরে বেরিয়েছেন, এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকায় রিপোর্ট করেছে। আমি এই মুহূর্তে স্মরণ করতেছি না আমি সেই রিপোর্টটা দেখেছি, কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার বিবেচনায় সেটাকে একটা না, এর জন্য আমি আই ক্যানট ভেরিফাই দ্যাট। আমি পড়েছি, সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি এখানে পার্কে ঘুরতে পারেন অথবা শি ইজ হ্যাভিং এ ডিসেন্ট লাইফ দেয়ার, এবং ওখানে বসে উনি তার দলের নেতা কর্মীদেরকে আমার মনে হয় না যে জুলকারনাইন, আমার মনে হয় যে আপনার কাছে বরং আমি আহ্বানটা করতাম যে জুলকারনাইন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যখন যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেইটার বিষয়ে আমরা অনেক ডিপ কিছু জানতে পেরেছি। আমার মনে হয় মানে আমার প্রশ্নটা আমার মনে ছিল যে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শেখ হাসিনা এখন কেমন আছেন, কি করছেন। আমার ডিসকন্টেন্ট আপনি দেখেন যে আমি যেটা দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে। তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই, কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না, এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না। এটা হচ্ছে আমার রিজন। এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না, এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি। শেখ হাসিনা যে বাসাতে থাকেন ভারতে, সে বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন, এবং ভারতে পলাতক লেফটেন্যান্ট মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন। সুতরাং ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওখানে যেত? আমার কাছে মনে হয় যে জুলকারনাইন, আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত। আপনি যদি এই বিষয়ে আরো একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনাউন্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান, তাহলে আমি, কারণ মুজিবার মনিরুলের কথা আমিও শুনেছি, কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে। বরং আমি একটু ভাদুরীর কাছে যাই এবং ভাদুরীর কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে, সেই হিয়ার্সে কথা যত বলতেছে, শেখ হাসিনা কোথায় আছে, কি করতেছে, শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে, কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তার ওয়ারেবল জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনীহা, নাইলে সরকার থেকে বাধা দেওয়া হয়েছে, এরকম কিনা ঘটনাটা আসলে? আমি হ্যাঁ না, শেখ হাসিনা কিন্তু আপনি গত পরশু দিনে নিউ ইয়র্কে একটা ভাষণ দিয়ে আসছে। কে শেখ হাসিনা গত পরশু দিনে নিউ ইয়র্কে তার লোকজনের সামনে আপনার অডিওতে না, সেইটা হচ্ছে যে একজনকে ফোন করছে, সেই ফোনটা একটা নিউ ইয়র্কে এবং ডেনমার্কে দুইটা জায়গায় বাজানো হয়েছে। আমি আপনাকে স্যার, আমি যেটা বলতে চাইছি, দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত, মানে আমি এইটাই একটু ভাদুরীর কাছে জানতে চাচ্ছিলাম যে সেইটা এটা ভারতীয় মিডিয়ারই একটু আনাউন্স করা দরকার। এবং আমার জুলকারনাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকারনাইনও এটা একটু দেখে, কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি, কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই নাই। আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে, এটা একটু বলে রাখি, যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার ক্যাবিনেট সাজায় বসছেন, শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে, বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট। আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন, আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো। আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই, ভাদুরী, আমি যদি
দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়, এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। ভাজরি, আমি আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকারনাইনকেও একটু জানতে চাইবো যে ভাদুরী যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায়, এইটা সম্পর্কে তার মতামত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা, তারাও কি আপনার মতো ভাবেন, নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুক করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, একটু সময় সবার চোখের আড়ালে গিয়ে গণভবনেও বসে থাকতে পারবেন, এবং জুলকারনাইন সায়েদ সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন, তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন, মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন? আসলে খালেদ ভাই, আমি আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি জুলকারনাইন স্যার ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়, একটা গান, একটা আস্ত গান, যেটা কিন্তু তৈরি হয়েছিল, এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে, এরকম ভাবে বলাটা, মানে আমি তো ভারতের লোক। কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি, সেটাও আমার মনে হয় না। 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক? আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে?
এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির ওপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে, এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না, এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি। ভাদুরী, আপনি যদি খেয়াল করেন, জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোনো ঘটনা ঘটেন নাই, কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে, সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে, তিনি এটি সমর্থন করেন নাই। কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি। আমি এক মিনিটের সময় নিচ্ছি। হ্যাঁ, না ঠিকই, একদমই। আবার এটাও ঠিক, যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র নেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয়, একজন আইনজীবীর নামে মামলা, এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না, এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন। কাজেই আমার মনে হয় যে আমাদের মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক, তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা। শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইন স্ট্রিম মিডিয়াকে নিয়ে, হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে 2021 সালের কথা আমি বলছি, বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে, এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট, অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন, তারা সেই সময় সোচ্চার ছিলেন না। আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, বিভাজনের বিরুদ্ধে, এটা আমাদের যন্ত্রণার জায়গা। আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে, এমন নয় যেটা শেখ হাসিনার সময় ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট, মূলত ফার রাইট, তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ, যখন সুবিধা সেটা বলে। আমরা একটু জুলকারনানের কাছে ফিরে আসি। জুলকারনান, আমরা একটু আপনার কাছে, আপনি যে অনেকগুলি বিশেষজ্ঞ, আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, প্রতিবেদন করেছেন, এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতটুকু জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন, তার চেয়ে বেশি জেনে থাকেন। আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না। আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এইটার কারণটা আসলে কি? আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি, সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি, যা শেখ হাসিনার একজন আত্মীয় তারেক সিদ্দিকী নিজে নিয়ন্ত্রণ করতেন, তার এগেইনস্টে ছিল। কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে, অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড, যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী, চৌকস, এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে, এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে, বিভিন্ন রকম ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে, এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময়। সো এবং আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে which still remains unsolved। তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে, আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে, এবং শেখ হাসিনা কিন্তু আপনার একজন কি বলে এটাকে, আপনার হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা, একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন, খানা দানার বিষয় বলেন, অনেক কিছু অনেক রকমের ফ্যাসিলিটিস, অনেক কিছু উনি করে দিয়েছেন। কিন্তু এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হ্যাঁ, উনি হয়তো টানতে পেরেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ড্র্যাগ করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল, সেনাবাহিনী সদস্যদের তো অলরেডি একটা গ্রাফ ছিল আগে থেকে। So they didn't really take her side anymore. এবং মূলত যারা মানে স্যার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার অধিনায়কত্বে তারাই যাইতেছেন যারা আসলে খুব প্রোভেন তার লয়াল, মানে একদমই
আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কত্বে যাইতেছেন তাদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো